সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত কুটুমিয়া উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আলাউদ্দিনের দুপুরের খাওয়াটা ভালো হলো না। কুটুর হাতের রান্না খেয়ে এমন হয়েছে যে অন্য কিছুই আর মুখে রুচে না। দুপুরে তিনি লম্বা ঘুম দিলেন। ঘুম ভাঙল বিকেলে। হাজী সাহেবের দোকানের ম্যানেজার বলল, আপনাকে থাকতে বলেছেন, আপনার জন্যে জরুরি খবর আছে। আলাউদ্দিন বললেন, কি খবর? ম্যানেজার বলল, কি খবর তা তো জানি না। চা নাস্তা কি খাবেন বলেন? গোশত পরোটা আনাই? আনাও। ভরপেট গোশত পরোটা এবং ২ কাপ চা খেয়ে আলাউদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যার পর। তিনি হয়তো আরও কিছুক্ষণ ঘুমাতেন। হাজী সাহেব নিজে গা ঝাঁকিয়ে ডেকে তুললেন। হাসি মুখে বললেন, আজই তোমার বিয়ে। হাজী সাহেব আলাউদ্দিনের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনে এনেছেন। তিনি গম্ভীর ভঙ্গিতে বললেন, তাড়াতাড়ি একটা সেলুন থেকে চুল কেটে আসো, সাবান ডলা দিয়ে গোসল করো, পানির ব্যবস্থা দোকানেই করেছি। আলাউদ্দিন কোনো কিছু না বুঝেই বললেন, জি আচ্ছা। দেনমোহরের ব্যাপার আগেই ঠিক করে ফেলি। ৫ লাখ টাকা দেনমোহর, অর্ধেক উসুল। ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি খুশি। মুখে হাসি নাই কেন? হাসো। আচ্ছা থাক, পরে হাসলেও হবে। সময়ের টানাটানি। ম্যানেজারকে সঙ্গে নিয়ে নাপিতের দোকান থেকে চুল কেটে আসো। বিয়ের আগে চুল কাটতে হয়, নখ কাটতে হয়, এটা অনেক দিনের নিয়ম। আলাউদ্দিন সুবোধ বালকের মতো ম্যানেজারকে নিয়ে চুল কাটতে গেলেন। রাত ৮টায় বিয়ে হয়ে গেল। রাত ৮টা ৪০-এ তিনি নিজের বাড়িতে চলে এলেন। কুটু দরজা খুলে দিল। আলাউদ্দিন বললেন, বাথরুমে গরম পানি আছে? গা কুটকুট করছে, গোসল করব। কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিনি সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। বাথরুমে শুধু যে গরম পানি আছে তা না, বাথরুমে কাঠের একটা চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারের ওপর পিরিচ দিয়ে ঢাকা একটা জগ রাখা আছে। জগে লাল রঙের কোনো বস্তু, বরফ ভাসছে। পাশেই খালি গ্লাস, দেয়াশলায় সিগারেট এবং অ্যাশট্রে সাজানো আছে। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ইয়ে নাকি? কুটু বলল, জি স্যার। টমেটো জুস? কুটু জবাব দিল না। ইয়ে দেয়া আছে? জি স্যার। পেয়েছ কোথায়? 2টা ভদকার বোতল কিনে আনছি স্যার, গুলশানে পাওয়া যায়। 800 টাকা কইরা নিছে, মোট 1600। টাকা পেয়েছ কোথায়? আপনার সুটকেস থেকে টাকা নিছি। চাবিটা ছিল ড্রয়ারে, ড্রয়ার থেকে চাবি নিয়া সুটকেস খুললা টাকা নিছি। আলাউদ্দিন বললেন, ও। তিনি বুঝতে পারছেন না তার রাগ করা উচিত কিনা। মনে হচ্ছে রাগ করা উচিত। তাকে না বলে সুটকেস খুলে টাকা নিয়ে যাবে, এটা কেমন কথা? এ তো রীতিমতো চুরি। তার অবর্তমানে সুটকেস খোলা। আলাউদ্দিন গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর মুখে গ্লাসে ঢেলে টমেটো জুস নিয়ে একটা চুমুক দিলেন। আজকের জুস অসাধারণ হয়েছে। তার রাগ পড়ে গেল। এখন মনে হচ্ছে রাগ করা উচিত না। টাকা তো কুটু নিজের জন্যে নেয়নি, সংসারের কাজেই নিয়েছে। তিনি যখন ঘরে থাকেন না তখন হুটহাট করে টাকার দরকার পড়তে পারে। দেখা গেল ঘরে চাল নেই, চাল কিনতে হবে। সুটকেস থেকে টাকা না নিলে এইসব সমস্যার সমাধান হবে কিভাবে? কুটু? জি স্যার। দাও, গোসল দিয়ে দাও। আরামে আলাউদ্দিনের চোখ বন্ধ হয়ে আসছে। এখন মনে হচ্ছে কুটু যে বুদ্ধি করে টাকা নিয়ে ভদকা কিনে এনেছে, কাজটা খুবই ভালো করেছে।
এই জিনিস না আনলে এমন আরামের ব্যবস্থা হতো না। এমনিতেই আজ মনের উপর প্রচণ্ড চাপ গিয়েছে। 53 বছর বয়সে বিয়ে করে ফেলা সহজ ব্যাপার না, কলিজা নড়ে যায়। কুটু। জি স্যার। আজ একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি বিশ্বাস করবে না, ভাববে বানিয়ে বলছি, যদিও বানিয়ে বলার অভ্যাস আমার নাই। কি ঘটনা ঘটছে স্যার? বিয়ে করে ফেলেছি। কুটু গায়ে যেভাবে সাবান ডলছিল সেভাবেই ডলতে লাগলো। আলাউদ্দিনের কথায় তার কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। কিংবা এও হতে পারে বিয়ে করা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা কুটু তা ধরতে পারছে না। তার কাছে হয়তো বিয়ে করা এবং নাপিতের দোকানে গিয়ে চুল কেটে আসা একই ব্যাপার। কুটু, শুনেছ কি বলেছি? আজ আমি বিয়ে করেছি। বিবাহ, শুভ বিবাহ। ভালো করছেন। ভালো না মন্দ কে জানে, হাজি সাহেবের কথা ফেলতে পারলাম না। আমি একসময় খুবই বিপদে পড়েছিলাম, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। হাজি সাহেব তখন কাজ দিয়ে আমাকে বাঁচান। আজ তিনি ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছেন। এই বিপদে আমি তাকে সাহায্য করব না তা হয় না। একজনের বিপদে অন্যজন দেখবে, এটাই মানব ধর্ম। ঠিক বলছি না কুটু? জি। মেয়েটিও রূপবতী, নাম হামিদা বানু। নামটা একটু স্কুলে হামিদ স্যার বলে আমাদের এক স্যার ছিলেন, খুবই রাগী। অঙ্ক না পারলে পেটের চামড়ায় ডলা দিতেন। হামিদা নামটা শুনেই হামিদ স্যারের কথা মনে পড়ে, পেটে ব্যথার মতো হয়। নামটা বদলাইয়া দেন। তাই করতে হবে, সুন্দর কোনো নাম দিতে হবে। সে রাজি হবে কিনা কে জানে। কি নাম দেয়া যায় একটু চিন্তা করবে। জি আচ্ছা। আলাউদ্দিন প্রথম গ্লাস শেষ করেছেন। দ্বিতীয় গ্লাস ঢালার পর জগের দিকে তাকিয়ে দেখেন জগে এখনও অর্ধেক জুস আছে। দেখে বড়ই আনন্দ পেলেন। উদাস গলায় বললেন, মানুষ চিন্তা করে রাখে একটা, হয় আরেকটা। তবে যা হয় দেখা যায় সেটাই ভালো। এই জন্যে কথায় আছে না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যে করেন। হ্যাঁ ঠিক না কুটু? ঠিক। জি। যেমন ধরো আজ কিন্তু আমার বাসায় ফেরার কথা ছিল না। বিয়ে হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে থাকবো, এটাই তো স্বাভাবিক। ব্যবস্থাও সেরকম ছিল। হাজি সাহেব বললেন তার বাড়িতেই বাসর হবে। 3 তলার একটা ঘর ঠিক করা হয়েছিল, ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল। তখন লেগে গেল ঝামেলা। কি ঝামেলা? হামিদা শুরু করলো কান্না, হাও মাও কাউ কাউ, যাকে বলে মরা কান্না। সে রাতে আমার সঙ্গে ঘুমাবে না। তার কান্না দেখে হাজি সাহেব বিরক্ত হয়ে বললেন, আজ থাক, স্বামী স্ত্রীর আজকেই যে একসঙ্গে থাকতে হবে তা না, 2-1 দিন যাক, হামিদা ধাতস্থ হোক। কুটু। জি স্যার। হামিদা নামটা তো বদলাতে হয়। যেই মুহূর্তে আমি বললাম হামিদা, আমি স্যারকে চোখের সামনে দেখলাম। মনে হলো স্যার পেটের চামড়া চেপে ধরেছেন। স্যার এমনভাবে চাপ দিতেন যে পেটের জন্মদাগের মতো দাগ পড়ে যেত। হামিদা নামটা বদলাতেই হবে। হ্যাঁ, একটা নাম চিন্তা করে বের করো। জামিলা নামটা কি আপনার পছন্দ হয়? জামিলা শব্দের অর্থ সুন্দরী। খুব যে পছন্দ হচ্ছে তা না। হামিদা নামের মাঝের অক্ষর ম, আবার জামিলা নামের মাঝের অক্ষরও ম। এমন নাম দেয়া দরকার যেখানে ম থাকবে না। তবে আপাতত জামিলা নামই থাকুক।
ম ছাড়া নাম যখন পাওয়া যাবে তখন সেই নাম রেখে দেব। তুমি আরও নাম খুঁজতে থাকো। জি আচ্ছা। আলাউদ্দিন দ্বিতীয় গ্লাস শেষ করে তৃতীয় গ্লাসের মাঝামাঝিতে চলে এসেছেন। আরামে শরীর যেন কেমন করছে। ইচ্ছা করছে বালিশ নিয়ে বাথরুমের মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। তিনি শুয়ে থাকবেন, কুটু গায়ের ওপর গরম পানি ঢালবে, সাবান ডলবে। মাঝে মাঝে কুটু তার মাথা উঁচু করে ধরবে। তিনি গ্লাসে চুমুক দেবেন। কুটু। জি স্যার। জামিলা তোমাকে পছন্দ করবে কিনা কে জানে। পছন্দ না করলে বিরাট বিপদ হবে। তোমার কি ধারণা, পছন্দ করবে? মনে হয় না। তুমি ঠিক বলেছ। আমারও ধারণা পছন্দ করবে না। কথায় আছে না, পহেলা দর্শনধারী, তারপরে গুণবিচারী। মেয়েদের ক্ষেত্রে এটা সত্য না। দর্শনধারী হলেই হলো। তোমার আবার চেহারা খুবই খারাপ। চেহারা খারাপ বলাতে রাগ করো নাই তো? জি না। সত্য কথায় রাগ করতে নাই। তোমার চেহারা খুবই খারাপ। ছোট ছেলে মেয়েরা তোমাকে অন্ধকারে দেখলে ভয় চিৎকার দেবে। আমি নিজেই মাঝে মাঝে ভয় পাই। কুটু, আমাকে একটা সিগারেট ধরিয়ে দাও তো। কুটু সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে ঘুমিয়ে পড়ি। তোমাদের পাইলট স্যার কি বাথটাবে ঘুমাতেন? শেষের দিকে ঘুমাইতেন। শেষের দিকে ঘুমাইতেন মানে কি? ওনার শরীরটা যখন খারাপ হয়ে গেল তখন বাথটাবে শুয়ে থাকতেন, সেইখানেই ঘুমাইতেন। শরীর খারাপ হয়ে গেল মানে কি? কি হয়েছিল? ডাক্তার ধরতে পারে নাই। উনি অবশ্য ডাক্তারের কাছে যানও নাই। প্রথম 2-1 দিন গেছিলেন, তারপর আর যান নাই। অসুখটা কি ছিল? শরীর ফুইলা গেল। হাত, গা, পা, মুখ ফুইলা গেল। গর্ভবতী মাইয়াগো শরীরে পানি আসলে যেই রকম হয় সেই রকম। বলো কি, আমারও তো শরীরে পানি আসার মতো হয়েছে। হাজি সাহেব আজ আমাকে বললেন, তোমার কি শরীরে পানি এসেছে? যাই হোক, পাইলট সাহেবের কথা বলো। শরীর ফোলা ছাড়া আর কি হয়েছিল? শরীর জ্বলত। পানি দিয়া শরীর ভিজাইয়া রাখলে জ্বলুনি কমত। এই জন্যেই কি বাথটাবে শুয়ে থাকতেন? জি। আমার তো শরীর জ্বলছে না। আপনার শরীর কেন জ্বলব? আপনার তো কিছু হয় নাই। তাও ঠিক। খাওয়া দাওয়া বেশি করছি, এই জন্যে শরীর ভারী হয়ে গেছে, আর কিছু না। পাইলট সাহেব কি শেষমেশ শরীর জ্বলুনি রোগেই মারা গেলেন? জি না, সারা শরীর দিয়া ফোসকার মতো বাইর হইল। পরিষ্কার ফোসকা, মনে হয় কাচের তৈরি। ফোসকা ভর্তি টলটলা পানি। বলো কি, ওই পানির ভেতর পোকা হইয়া গেল। সাদা ছোট ছোট কৃমির মতো পোকা। তবে পোকাগুলির মাথা আছে, ছোট্ট মাথা। মাথার 2 দিকে চোখ, ব্যাঙাচির চোখের মতো। ওই পোকাগুলি স্যারেরে খুব যন্ত্রণা দিছে। কিভাবে? এরা মাংস খাওয়া শুরু করলো।
থাক, এই গল্প বন্ধ। জগে টমেটো জুস যা ছিল আলাউদ্দিন পুরোটাই গ্লাসে ঢেলে নিলেন। পোকার গল্পটা শোনার পর থেকে শরীর কেমন যেন করছে। কুটু। জি স্যার। ভালো করে দেখো তো আমার শরীরে ফোসকা জাতীয় কিছু কি আছে? নাই স্যার। গুড। ফোসকাগুলোর ভেতর যে পোকা হয় সেই পোকার মাথা আছে, মাথার দুপাশে চোখ আছে। জি, খুব ছোট ছোট দাঁতও আছে। খালি চোখে দেখা যায়? জি না, খালি চোখে দেখা যায় না। তবে একটা ফোসকা পাইলট স্যারের চোখের মনির ওপর হয়েছিল। সেই ফোসকার ভিতরে যে 2টা পোকা হয়েছিল সেইগুলি উনি পরিষ্কার দেখতেন। চোখ নষ্ট হইবার আগ পর্যন্ত উনি পোকাগুলি দেখছেন, বড় কষ্ট পাইছেন। চোখ নষ্ট হয়ে গেল? পোকাগুলি ডিম পারল, সেই ডিম থেকে বাচ্চা বাইর হইবার পর তারা চোখটা খায়া ফেলল, বাম চোখ চইলা গেল। তোমার নিজেরও তো বাম চোখ নষ্ট, ঠিক না? জি স্যার। ব্লাডি মেরি কি আরেকটু খাইবেন? আয়না দেব? দাও, আরেকটু খাই। পোকার কথাগুলি শোনার পর থেকে শরীরটা যেমন কেমন করছে, গা গুলাচ্ছে। আরেকটা খেলে মনে হয় ঠিক হবে। কুটু, তুমি যাচ্ছ কোথায়? আপনি যে বললেন ব্লাডি মেরি আনতে। একটু পরে যাও, গল্প করি। তোমার সঙ্গে তো গল্প করাই হয় না। জি আচ্ছা। তুমি কি বিয়ে করেছিলে? জি। স্ত্রীর নাম কি? নাম ইয়াদ নাই। বলো কি, স্ত্রীর নাম ভুলে গেছ? জি। ছেলে মেয়ে আছে? একটা কন্যা সন্তান আছে স্যার। তার নাম মনে আছে? জি না, ইয়াদ নাই। কন্যার নামও ইয়াদ নাই? তুমি দেখি অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর হয়ে যাচ্ছ। এটা ঠিক না। স্ত্রী এবং কন্যার নাম ইয়াদ করার চেষ্টা করো। আচ্ছা, করব না, এখনই করো। আমি এখনই তাদের নাম শুনতে চাই। আমি 1 থেকে 100 গুনব, এর মধ্যে এই 2 জনের নাম শুনতে চাই। 1, 2, 3, 4, 5। 25 পর্যন্ত এসেই আলাউদ্দিন বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। হামিদা বলল, তোমার নাম কুটু মিয়া? হামিদার গলায় কৌতূহল, বিস্ময় এবং কিছুটা ঘেন্না। কুটু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি মেঝের দিকে। হঠাৎ জেরার মুখোমুখি হবে এই প্রস্তুতি হয়তো তার ছিল না। কুটু আজ সকালে তার বিছানাপত্র নিয়ে হামিদা বানুর বাড়িতে উঠেছে। আলাউদ্দিন সঙ্গে ছিলেন। তিনি কিছু কেনাকাটার জন্যে নিউ মার্কেটে গেছেন। স্ত্রীর সঙ্গে বাস করতে আসার প্রস্তুতি হিসেবে এইসব কেনাকাটা। কুটু বলে দিয়েছে কি কি লাগবে। কেনাকাটার লিস্টে আছে স্পঞ্জের স্যান্ডেল, গেঞ্জি, পায়জামা পাঞ্জাবি, রুমাল, তোয়ালে, টুথপেস্ট, টুথব্রাশ। রুমাল ছাড়া লিস্টের সব জিনিসই আলাউদ্দিনের আছে। তারপরেও কুটু বলে দিয়েছে এই জিনিসগুলি নতুন হলে ভালো হয়। কেন ভালো হয় আলাউদ্দিন জিজ্ঞেস করেননি। কুটুর বিবেচনার উপর তার গভীর আস্থা।
ব্যবহারের জিনিসপত্র ছাড়া অন্য কিছু জিনিসের লিস্টও কুটু করে দিয়েছে। তার মধ্যে আছে 15টা বেলি ফুল, 1 কেজি গরম জিলাপি, আধা কেজি নেসাস্তার হালুয়া। এই জিনিসপত্রগুলি হামিদা বানুর জন্যে এবং আনতেই হবে। এর ভেতরেও কুটুর হয়তো কোনো বিবেচনা আছে। স্ত্রীর সঙ্গে বাস করতে আসার ব্যাপারে আলাউদ্দিন সাহেবের গভীর শঙ্কা ছিল। অভ্যস্ত জীবনযাপনের বাইরে কিছু করার অর্থই ভীতি। কুটু এই ভীতি দূর করেছে। কুটুর কথাবার্তায় তিনি ভরসা পেয়েছেন। তবে একা একা টিভি দেখা, চ্যানেল বদলাতে বদলাতে মেশানো টমেটো জুস খাওয়া কিভাবে হবে তিনি ভেবে পাচ্ছিলেন না। কুটু বলেছে, মানুষ যেমন চায় তার দুনিয়া তেমন হয়, আপনার চিন্তার কিছু নাই। কুটুর কথার অর্থ তার কাছে পরিষ্কার হয়নি, তবু তিনি ভরসা পেয়েছেন, কারণ কুটু ভরসা দিয়ে কথা বলেছে, সান্ত্বনার কথা বলেনি। কুটু এখন দাঁড়িয়ে আছে হামিদা বানুর বসার ঘরের মাঝখানে। হামিদা তাকে ডেকে পাঠিয়েছে। হামিদার ভুরু কুঁচকে আছে। যেসব মেয়ে শুঁয়োপোকা দেখলে ভয় পায়, তাদের সামনে বিশাল আকৃতির শুঁয়োপোকা দাঁড়িয়ে থাকলে তাদের মুখের ভাব যেমন হয়, হামিদার মুখের ভাব ঠিক সেরকম। কি ব্যাপার, তোমাকে প্রশ্ন করছি, তুমি জবাব দিচ্ছ না কেন? তোমার নাম কুটু? জি আপা। প্রথমবার যখন প্রশ্ন করলাম তখনই তো জবাব দিতে পারতে, দ্বিতীয়বার প্রশ্ন করতে হলো কেন? কুটু বিনীত ভঙ্গিতে বলল, আমার নাম তো আপা আপনি জানেন, জাইনাও জিজ্ঞাসা করছেন, এই জন্য চুপ কইরাছিলাম। ভবিষ্যতে কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে জবাব দেবে, চুপ করে থাকবে না। জি আচ্ছা। তুমি কি জানো, তোমার মতো নোংরা মানুষ আমি আমার দীর্ঘ জীবনে দেখিনি। তোমার গা থেকে পচা গন্ধ আসছে, এটা তুমি জানো? কুটু জবাব দিল না। হামিদার রাগ ক্রমেই বাড়ছে। সে রাগটা সামলাবার চেষ্টা করছে, সামলাতে পারছে না। আজকের দিনে সে রাখতে চায় না। তুমি তো হাতের নখও কাটো না, নখ বড় হয়ে পাখির নখের মতো বেঁকে গেছে, হাতের নখ কাটো না কেন? একটু অসুবিধা আছে আপা। বলো, কি অসুবিধা? আমার নখ শক্ত, ব্লেড দিয়া কাটে না। সারাদিন পানিতে ডুবাইয়া রাইখা নখ নরম কইরা কাটতে হয়। তোমার মাথার চুলও কি শক্ত? লম্বা চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। আমি নিশ্চিত তোমার মাথা ভর্তি উকুন। তুমি যখন রান্না করতে বসো তোমার মাথার উকুন এসে হাঁড়িতে পড়ে। বলো, মাথার চুল কাটো না কেন? আমার মাথার তালুতেও অসুখ আছে আপা, চুলে টান পড়লে ব্যথা লাগে। হামিদা কঠিন গলায় বলল, তোমাকে আমি এই বাড়িতে রাখবো না, অবশ্যই না। আমার রান্নাঘরের ত্রিসীমানায় তোমার মতো কেউ ঘুরঘুর করছে, এটা ভাবতেই ঘেন্না লাগছে। তুমি চলে যাও। চলে যাব? অবশ্যই চলে যাবে। তোমার বেতন যদি কিছু পাওনা থাকে ওনার কাছ থেকে এসে নিয়ে যাবে। এখন চলে যাব আপা? হ্যাঁ, এখন চলে যাবে। 5 মিনিটের মাথায় বিদায় হবে। কুটু বিনীত ভঙ্গিতে বলল, আপা একটা ছোট্ট কথা, যদি অনুমতি দেন বলি। বলো, সংক্ষেপে বলো। স্যারের সঙ্গে যদি দেখা না কইরা চইলা যাই, স্যার মনে খুব কষ্ট পাইবেন। উনি আমার স্নেহ করেন। স্যারের মনে মায়া মমতা বেশি। মায়া মমতা যে বেশি তা তো দেখতেই পাচ্ছি। মায়া মমতা বেশি না হলে তোমার মতো কোনো জিনিসকে ঘরে রাখতে পারে না। তোমাকে ঘরে মানায় না, তোমাকে ম্যানহোলের নিচে মানায়। কুটু প্রায় অস্পষ্ট গলায় বলল, স্যারের খুব শখ ছিল আমার হাতের একটা রান্না আপনারা খাওয়াইবেন, ইলিশ মাছের ডিমের ঝোল।
তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেফ হলেও আমি তোমার হাতের রান্না খাবো না। আমার ঘেন্না খুব বেশি। গোসল কইরা পরিষ্কার হয়ে আনিব, নাপিতের কাছে গিয়ে চুল কাটাবো, কাঠমিস্ত্রির কাছে গেলে ওরা নখ কাইটা দিব, ওদের কাছে যন্ত্রপাতি আছে। ওরা করাত দিয়ে তোমার নখ কাটবে? জি। আমি আমার জীবনে অনেক অদ্ভুত কথাবার্তা শুনেছি, তোমার মতো অদ্ভুত কথা শুনিনি। আমার সামনে থেকে যাও। জি আচ্ছা, এখনই তোমাকে বিদায় হতে হবে না। তোমার স্যার আসুক, তার কাছে বিদায় নিয়ে তারপর যাবে। চুলটা কাটায় আসবো আপা। হামিদা জবাব দিল না, সোফা থেকে উঠে চলে গেল। তার মন প্রচণ্ড খারাপ। মন খারাপটা এই পর্যায়ে গিয়েছে যে এখন শরীর খারাপ লাগছে। বিয়েতে রাজি হওয়াটা ভুল হয়েছিল, এটা সে জানত। সেই ভুল যে এত বড় ভুল তা জানত না। আলাউদ্দিন নামের অজানা অচেনা একটা লোক চলে এসেছে। হামিদা যে খাটে দীর্ঘ জীবন একা শুয়েছে, সেই খাটের একটা অংশ দখল করে এই লোকটা পড়ে থাকবে। সবচেয়ে বড় কথা, তার 2 মেয়ের বাবার স্মৃতি এই খাটের সঙ্গে জড়িত। সে এবং শহীদ দুজনে মিলে গুলশানের কাঠের দোকান থেকে খাট কিনে এনেছিল। আর যাই হোক, তাদের দুজনের খাটে বাইরের একজন মানুষকে শোয়ানো যায় না। হামিদার নিজেকে প্রস্টিটিউটের মতো লাগছে। যে মেয়ে এক একবার এক একজনের সঙ্গে বিছানায় যায়, সে প্রস্টিটিউট ছাড়া আর কি। হামিদার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কান্না আসছে না। সে দরজা ভেজিয়ে নিজের ঘরের খাটে শুয়ে আছে। তার ভাবতেই অদ্ভুত লাগছে, এই ঘরটা আর তার নিজের ঘর নেই।